নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। আপনাদের জন্য আমরা 4টি সমস্যা নিয়ে ভাবছি। দেখা যাক, আমরা 4টি সমস্যা 30 মিনিটের মধ্যে করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। শিক্ষার্থী বন্ধু, আমাদের প্রথম সমস্যা, ZX18 নিউক্লিয়াসের ভর এত গ্রাম হলে মৌলটি নির্ণয় করো। তাহলে আমরা এটার সলিউশনটা আপনাদের কিভাবে দিতে পারি? এক, জানা আছে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তো এখানে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা 18 দেওয়া আছে, প্রোটন সংখ্যা দেওয়া আছে Z, তাই নিউটন সংখ্যা এখান থেকে আমরা বের করতে পারি। এর পক্ষান্তর করলে কি হবে? 18 মাইনাস Z, এইটুকুন হবে। তো জানা আছে একটি প্রোটনের প্রকৃত ভর 1.675 into 10 to the power minus 24 গ্রাম। শিক্ষার্থী বন্ধু, এই পড়াটা আপনাদের পাঠ্য বইয়ে আছে, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। এই মানগুলো আপনাদের একটা ছকে দেওয়া আছে, ছকটা আছে পেজ নাম্বার 40-এ। প্রোটনের ভর দেওয়া আছে, আবার নিউটনের ভরও দেওয়া আছে, ইলেকট্রনের ভরও আছে। তা আমাদের নিউক্লিয়াসের বলতে প্রোটনের আর নিউটনের ভরই হচ্ছে। একটি নিউট্রনের ভর প্রকৃত ভর যেটা, এর চেয়ে একটু বেশি, একটু 1.673 into 10 to the power minus 24 গ্রাম, একটু বেশি। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের যেহেতু নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, নিউক্লিয়াসের ভর মানে কি? প্রোটনের ভর প্লাস নিউটনের ভর, নিউক্লিয়াসের ভর সেটাই। তাহলে প্রশ্ন মতে আমাদের প্রোটন সংখ্যা তো Z, সো আমরা লিখতে পারি 1.675 into 10 to the power minus 24 Z, মানে প্রত্যেকটা প্রোটনের যদি এত গ্রাম হয় তাহলে Z সংখ্যক প্রোটনের কত হবে? তাহলে কি Z দ্বারা গুণ এত Z। আর নিউটন কত রয়েছে? 18 মাইনাস Z, তাহলে 18 মাইনাস Z, আর একটি নিউটনের ভর কত? 1.673 into 10 to the power minus 24। এটা ইকুয়াল টু কত আমাদের? এটা ইকুয়াল টু আসছে মোট ভর যেটা 3.013 into 10 to the power minus 23। এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, ইচ্ছা করলে আমরা 10 to the power minus 24টা কমন নিতে পারি। নিলে কি থাকে, মানে আপনারা অন্যভাবেও করতে পারেন, আপনাদের তো ক্যালকুলেটর হাতে দিয়েছে। আমরা হিসাবগুলো একটু সহজ করে করার চেষ্টা করছি, জানি না আপনাদের জন্য কতটা সহজ হচ্ছে। এটা যেহেতু নিয়ে নিয়েছি, সো এখন এটা থাকবে 1.673 3.013 into 10 to the power minus 23, বা 1.675 Z প্লাস 18 দ্বারা আমরা যদি এটাকে গুণ করি, ক্যালকুলেটরে একটু করতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, ক্যালকুলেটর আমার হাতে আছে, আপনিও ইচ্ছা করলে ক্যালকুলেটর নিয়ে যাচাই করতে পারবেন। 18 গুণন 1.673
আমরা এখানে একটু ছোটখাটো সমস্যা করে ফেলেছি অলরেডি। প্রোটনের ভরটা 3, নিউটনের ভরটা একটু বেশি। শিক্ষার্থী বন্ধু এটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, আমি দুঃখিত। তো এটা তাহলে 3 হবে, আর নিউটনেরটা একটু বেশি হবে 5, মানে একটু বেশি নিউটনেরটা, কাছাকাছি আর কি, প্রায় সমান। তারপরে যেটা হিসাবে আসবে সেটাকে আমাদের নিতে হবে। আঠারোতে যখন গুণ করবো আমরা, 18 গুণন 1.675, 30.15 মাইনাস 1.675 z, এটা ভাগ হয়ে আসবে। হিসাবগুলো আপনারা ক্যালকুলেটরতে আপনাদের মতো করে আপনারা করতে পারেন, সমস্যা নেই। এখন আমি এইভাবে করাচ্ছি এই জন্য যে যখন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তখন কিন্তু ক্যালকুলেটর দিবে না। কারণ এই ধরনের সমস্যা দিলে আপনাকে এভাবেই করতে হবে। হয়তো ছোট্ট একটা রাফ করার মতো সুযোগ পাবেন, পেন্সিল দিয়ে রাফটা করতে পারবেন, তখন হয়তো আরো একটু বড় হবেন, আরো সংক্ষেপে শিখার হিসাব করলেও পারবেন। তখন আপাতত শিখার সময় তো একটু বড় করে শিখতে হবে। এবার এখানে যেটা আমরা ভাগ করবো, এটাকে ওই পারে পক্ষান্তর করবো। 3.013 ইন্টু 10 টু দি পাওয়ার -23 প্লাস 24, এটাকে আমরা ওই পারে নিয়ে যাচ্ছে 3.15। আচ্ছা, 0.002 z, এখানে যেটা আসছে 3.013 ইন্টু 10, 10 এর উপর 1 মানে 10, বা z এরপরে আমরা কি পাচ্ছি দেখি। তাহলে আমরা z এর মান পেলাম 10। তো শিক্ষার্থী বন্ধু, এটা প্রোটনের সংখ্যা। আমাদের কি বলেছে যে মৌলটি নির্ণয় করো, তাহলে প্রোটনের সংখ্যা z। তো প্রোটনের সংখ্যায় পরিচিতি প্রদান করবে যে মৌলটি কি। সুতরাং মৌলটি আমরা এখন এইভাবে লিখতে পারবো, 18 x, যেটা x, আর এখানে 10। তো 10 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলটি সেটা হচ্ছে নিয়ন। এক্ষেত্রে মৌলটি হবে নিয়ন, কারণ নিয়নের প্রোটন সংখ্যায় 10। তো শিক্ষার্থী বন্ধু দেখুন, আমরা যথেষ্ট সফলভাবে একটি সমস্যার সমাধান করে ফেললাম। এটাই আছে। তো হয়ে গেল, মৌলটি আমরা নির্ণয় করেছি, অ্যান্সার মৌলটি এত। 1 নম্বর সমস্যার সমাধান আমরা করে ফেলেছি। এরকম ভাবে আমরা আরো 3টি সমাধান করব বলে ভাবছি। আপনারা আমাদের সাথেই থাকেন। এরকম আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর সমস্যা নিয়ে আসবো, যেগুলো শুধু এখন না, দেখেন আমি ঢাকা ভার্সিটিকে সামনে রেখেও কাজ করাচ্ছি, যেগুলো কলেজেও আছে, তখনও লাগবে। 2টি কার্বন পরমাণু অক্সিজেন ও হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগ। জৈব যৌগে কার্বন থাকে, নিরুদিত হয়ে অ্যালকিন তৈরি করে। যৌগটির একটি অণুর ভর এত, যৌগটি নির্ণয় করো। দেওয়া আছে যৌগটির একটি অণুর ভর 7.637
into 10 to the power minus 23 গ্রাম। সুতরাং যৌগটির 0 to 3 into 10 to the power 23 একটি অণুর ভর এত, তাহলে এতটি অণুর ভর 7.637 10 to the power minus 23 তো শিক্ষার্থী বন্ধু এই 10 minus 23 আর plus 23 এখান থেকে 1 আসবে, এই দুটো গুণ করলেই হবে। তো আপনারা ক্যালকুলেটরে পুরোটাও করতে পারেন। 7.637 গুণন 6.023 45.997 তার মানে 46। তো শিক্ষার্থী বন্ধু জৈব যৌগ নিরোধিত অ্যালকিন, যে জৈব যৌগ নিরোধিত হয়ে অ্যালকিন তৈরি করে সে যৌগটি হলো অ্যালকোহল। তাহলে শিক্ষার্থী বন্ধু আপনারা কি খেয়াল করবেন, এটা আপনাদের অধ্যায় 11তে বিক্রিয়া আছে, হয়তো 9 এর যারা তারা আপাতত মুখস্থ রাখেন যে জৈব যৌগ নিরোধিত হয়ে অ্যালকিন তৈরি করে সেই যৌগটি হলো অ্যালকোহল, মানে অ্যালকোহলকে নিরোধিত করে, নিরোধিত মানে ওখান থেকে পানি টেনে নিলে। আমি বিক্রিয়াটা আপনাদের দেখাচ্ছি, এই বিক্রিয়াটার প্রয়োজন নেই, জাস্ট আমি বোঝানোর জন্য দিচ্ছি যে এরকম আর কি কথাটা। CH3 CH2OH এটা হচ্ছে অ্যালকোহল। আমরা যদি এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে নিই, সালফিউরিক অ্যাসিড করে কি কোনো বস্তু থেকে পানিকে টেনে নেয়। তো পানিকে যদি টেনে নেয় তাহলে কি থাকবে C2H4, আর এই পানিটা সালফিউরিক অ্যাসিড নিয়ে নেবে। শিক্ষার্থী বন্ধু এই বিক্রিয়াটাতে আপনাকে দিতেই হবে তার মানে নাই, আপনি শুধু বুঝলেন যেটা অ্যালকোহল এটা অ্যালকিন, এটা অ্যালকোহল, কি অ্যালকোহল ইথানল, এটা একটা নাম আছে ইথানল, আর এটা একটা অ্যালকিনের উদাহরণ, এটার নাম ইথিন বা ইথিলিন, এটাই অ্যালকিন। তো শিক্ষার্থী বন্ধু তাহলে অ্যালকোহল, আর এখানে যেহেতু দুটি কার্বন আছে, এখানে যেহেতু অ্যালকোহলটিতে দুটি কার্বন আছে, সেহেতু ইহা ইথানল। CH3 CH2OH, আবার কেউ যদি মনে করে স্যার আমি এইভাবে দিব না, এইভাবে দিব C2H5OH, হ্যাঁ চলবে, যে কোনো একটাই চলবে, কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থী বন্ধু আমরা 2 নম্বর সমস্যাটার সমাধান আপনাদের করে দিলাম, এবার আমরা 3 এ চলে যাচ্ছি। 3 নাম্বার, A32 এবং B34 দুটি আইসোটোপ, A এর আপেক্ষিক পারমাণবিক ভর 16 এবং আপেক্ষিক আণবিক ভর 32.707। প্রকৃতিতে A মৌলের সব আইসোটোপ দুটির শতকরা পরিমাণ কত? 3। A এর দেওয়া আছে, লিখতে পারেন, দেওয়া আছে A এর আপেক্ষিক পারমাণবিক সংখ্যা, আচ্ছা 16।
সুতরাং M হলোটি সালফার, S মানে ব্র্যাকেটে সালফার। সুতরাং আইসোটোপ দুটি ধরি এতএর পরিমাণ X% একশো মাইনাস X%। তাহলে প্রশ্ন মতে এটা সমান কত? 32.07। বাস আমরা এখন 100 দিয়ে গুণ করে ফেলি। X বা -2x বা -2x equal to -193, x equal x। তার মানে সুতরাং এখন আমরা কি লিখতে পারবো? সুতরাং 32s এর পরিমাণ 96.5% এবং সাড়ে 3%। তো শিক্ষার্থী বন্ধু আমাদের 3 পর্যন্ত হয়ে গেল। এবার আমরা 4 এ চলে যাচ্ছি। 4 হাইড্রোকার্বনের একটি অণুর ভর এত, যৌগটি কোনটি? ব্র্যাকেটে বলা আছে এখানে 1 AMU মানে অ্যাটমিক মাস ইউনিট সমান এত গ্রাম। তো শিক্ষার্থী বন্ধু আমরা 4 নাম্বার সমস্যাটা সমাধান করি। যে 4 জানা আছে হাইড্রোকার্বন মানে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। যেমন ধরেন আমরা রান্না বান্না যে করি যে গ্যাস, সেটা হলো CH4 মিথেন। এটা একটা হাইড্রোকার্বন এবং প্রাথমিক পর্যায়ের একটা হাইড্রোকার্বন, প্রথম হাইড্রোকার্বন এরকম। তো যাই হোক একটু বুঝালাম। জানা আছে হাইড্রোকার্বনের আপেক্ষিক আণবিক ভর সমান কোন বস্তুর মানে হাইড্রোকার্বনের আর কি একটি অণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ।
তো শিক্ষার্থী বন্ধু আমরা এটাকেই বলে ফেলি 1 AMU মানে অ্যাটমিক মাস ইউনিট। তাহলে অ্যাটমিক মাস ইউনিট কি? যে এই জিনিসটা একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর 1/6 অংশ। তো আমাদের এখানে একটি অণুর ভর দিয়ে দিয়েছে 2.656 × 10⁻⁻23। আচ্ছা, এখানে এটা গ্রাম, এমনকি পরের লাইনেও গ্রাম আসবে, কারণ তারপরে গ্রাম গ্রাম কেটে দিয়ে একক থাকবে না। এই জন্য আণবিক ভর হোক বা পারমাণবিক ভর এদের কিন্তু একক থাকে না। এটার মান আপনাকে মুখস্থ রাখতে হবে, যদি না দিয়ে দিয়েছে যেহেতু, সুতরাং আপনি এই সুযোগটা নিয়ে নিতে পারেন। এই সুযোগটা আপনি একটা লুফে নিতে পারেন, খুব ভালো একটা সুযোগ আপনি পেয়েছেন। এটা -23 আর হচ্ছে -24। তো শিক্ষার্থী বন্ধু আমরা যে হিসাবটা করতাম ছোটবেলা, আমাদের কিন্তু ক্যালকুলেটর দেওয়া হতো কখন জানেন? ইন্টারমিডিয়েট পাসের পরে যখন আমরা অ্যাডমিশন টেস্ট দিতে যাই, ঢাকা ভার্সিটি হোক, বুয়েট হোক, মেডিকেল হোক, সেই সময় আমাদের দিত। আপনার বাবা মা যাদের বয়স 50 বা তার কাছাকাছি, আমি অবশ্য 52, ওনাদেরকে বললে আপনারা বুঝবেন যে বিষয়টা এরকম ছিল আগে। সুতরাং হাইড্রোকার্বনের আপেক্ষিক আণবিক ভর 16। তাহলে যৌগটি হাইড্রোকার্বনটির আপেক্ষিক আণবিক ভর 16। সুতরাং যৌগটি CH4। সুতরাং যৌগটি হচ্ছে CH4। হাইড্রোকার্বনটির আপেক্ষিক আণবিক ভর 16, সুতরাং যৌগটি CH4। এইটা কারণ এতএব আণবিক ভর 12 + 4 = 16। অ্যান্সার যৌগটি মিথেন। তো শিক্ষার্থী বন্ধু আমরা 4টি গাণিতিক সমস্যা করে দিলাম। এরপরেও যদি কোনো সমস্যা আপনারা জানাবেন, আবার আপনারাও যদি সমস্যা খুঁজে পান যে স্যার এরকম একটা সমস্যা আমাকে করে দেন, তাহলে কমেন্টে দিয়ে দিবেন, আমরা আবার সেটা ক্লাসে সলভ করে দিব। আপনার নাম বলবো, আপনার প্রতিষ্ঠানের নাম বলবো, আপনি যে ভালো পড়াশোনা করেন সেটাও আমাদের ক্লাসে মাধ্যমে ঘোষণা করে দিব। তো শিক্ষার্থী বন্ধু সবাই ভালো থাকবেন। আমরা আপনাদের জন্য নিয়মিত ক্লাস নিয়ে আসতেছি এবং আগামীতেও আসবো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর ক্লাসগুলো শেয়ার করে দিবেন। আমাদের স্বাভাবিক ক্লাস কবে হবে আমরা জানি না, সেই দায়বদ্ধতা থেকে আমরা নিজেরা পড়ব এবং অন্যকেও পড়ার ব্যাপারে উৎসাহিত করব। মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ যে নিজে উপকার গ্রহণ করে এবং অন্যকেও উপকার গ্রহণের পরামর্শ প্রদান করে। তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।